নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় আমরা যে ছবি চোখের সামনে দেখেছি, স্বাধীনোত্তর ভারতবর্ষে আমি জানি না কোনো রাজ্যেও এই ছবি বা এই ভিডিও দেখা গেছে কিনা। শিক্ষকদের রাস্তায় ফেলে মারা হচ্ছে, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাদের পা ভেঙে দেওয়া হয়েছে। শুধুমাত্র পুরুষ নয়, মহিলা শিক্ষিকারাও রেহাই পাননি। কেন? কেননা তারা নিজেদের হকের চাকরি দাবি তারা জানাতে গিয়েছিলেন বিকাশ ভবনে। যোগ্য শিক্ষকেরা, এদের চাকরি চলে গেছে। কেন চলে গেছে? শাসক দল এবং সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে আজকে তাদের চাকরি আদালতের নির্দেশে আর নেই। তারা হকের চাকরির দাবিতে যখন আন্দোলন করছিলেন, তখন রাত যখন নামে 8টার সময় তাদের পুলিশ ওখান থেকে তাড়া করে বার করে দেয়, তাদের নির্বিচারে লাঠি মারে। যদিও পুলিশ বলছে যে তাদের উপরেও ঢিল ছোড়া হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, জোর করা হয়েছে। উল্টে এই শিক্ষকদের নামে শতপ্রণোদিত মামলা পর্যন্ত রুজু করা হয়েছে। আজ আবার সকাল থেকেই বিকাশ ভবন চত্বরে শিক্ষকেরা জড়ো হয়েছেন। তারা কালকে যারা মার খেয়েছেন তারা দমতে রাজি নন। আজকে রাজ্য জুড়ে তারা ধিক্কার দিবস পালন করবেন এবং সর্বসাধারণকে তারা রাস্তায় নামার জন্য ডাক দিয়েছেন। শিক্ষায় আমরা আজকে কোথায় চললাম? এই এই ছবিটাও কি দেখার ছিল? আজ আমরা এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে আছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ। দুজনকেই স্বাগত। রাজাদা, আপনি কি মনে করতে পারছেন যে এরকম কোন ছবি আপনি দেখেছেন? আপনার চোখের সামনে কি মনে হয়? আপনি দীর্ঘকাল শিক্ষকতার সঙ্গে জড়িত, যে ছবি গতকাল দেখলেন, যে ভিডিও দেখলেন, কিভাবে কিভাবে বিশ্লেষণ করবেন? রাজাদা মিউট আছে। হ্যাঁ, দেখুন, যে ছবিটা আমি কালকের টেলিভিশনে দেখছিলাম। বেশ কষ্ট লাগছিল। আমি তো শিক্ষক ছিলাম, কলেজেও পড়াতাম, সেন্ট জেভিয়ার্স কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়েছি, শিক্ষক আন্দোলনেও জড়িয়েছিলাম। আমার মনে আছে শিক্ষক আন্দোলনে আমি একটা ছিল, বড় আন্দোলন হয়েছিল, আমি সেখানে ছিলাম। যে সমস্ত পুলিশ আমাদের গ্রেপ্তার করে সবাইকে, এবং আমাদের স্যার স্যার বলে সম্বোধন, মানে মানে যে পুলিশ গ্রেপ্তার করে, মানে কেন অনেক আগেকার কথা, আমি সেই 90-এর দশকের হবে হয়তো, হ্যাঁ, কি তারও আগে হতে পারে। আহ সম্বোধন করছে স্যার বলে, এবং যিনি জজও এসেছিলেন, তিনি আমাদের ওই বেল দিলেন, তিনিও কিন্তু আমাদের মানে স্যার বলে সম্বোধন করছিলেন। শিক্ষকদের তো এটাই, শিক্ষক একজন শিক্ষক, তিনি যে ক্লাসেই পড়ান না কেন, কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুল বা প্রাইমারি স্কুল, তিনি সবারই শিক্ষক। তো তার সম্মান সমাজে আলাদা, সবাই তাদের সম্মান করে মাস্টারমশাই বা স্যার বলে, এটাই আমার ভারতীয় সংস্কৃতি। বুঝেছেন, তাদের সম্মানটা কেউ কেড়ে নিতে পারে না। এটা ছোট বয়স থেকেও দেখেছি, এবং বড় বয়সেও দেখে দেখার সুযোগ ঘটেছে। কিন্তু হঠাৎই আমি দেখছি কয়েক বছরে কিরকম পাল্টে গেল পশ্চিমবঙ্গের যে ধ্যান ধারণা, কালচার। শিক্ষকের আলাদা কোনো সম্মান নেই, শিক্ষকদেরও যে একটা পুরোপুরি যে ফেয়ারলি সিলেকশন হতো তা কখনো বলছে না, তবু একটা একটা ফেয়ারনেস সামাও ছিল, কোথাও একটা ছিল। কিন্তু এখন যেভাবে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, এবং যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে, তাদের সম্বন্ধে সুপ্রিম কোর্টও কোনো ধরনের কোনো দাগ কাটতে পারেনি, টেন্টেড শব্দটা তাদের সম্বন্ধে ব্যবহার করতে পারেননি। পড়াশোনা করে চাকরি পেয়েছেন, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদেরকেও দেখা যাচ্ছে যে নানান বিপদের মধ্যে পড়তে হয়েছে। আমি বিচার ব্যবস্থার ব্যাপারটা, মানে ইয়ে আছেন, আমাদের চন্দ্রশেখর বাগ আছেন, উনি ভালো বলবেন। তবে আমি খুব অবাক হয়েছি যখন যে সুপ্রিম কোর্ট বা যে কোনো আমাদের যে কোনো বিচার ব্যবস্থায় তারা বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি হওয়া সত্ত্বেও কারোকে শাস্তি তারা কেউ দেয়নি। অথচ যারা টেন্টেড নয় তাদেরও চাকরি চলে যাওয়াটা, এটা তো মানে এটা তো কাজ তো আদালতের কাজ। সে কাজ যদি আদালত না করে, তাহলে করতে পারে, তাহলে পলিটিশিয়ানদের হাতে ছেড়ে দেয়, তাহলে বিপদ বিপদ ঘটবে। এবং ওরা দেখুন, তার হকের চাকরি, আমরা যে কেউ যদি চাকরি হারাই, আমাদের তো মানে বুঝেছেন, বিচারকও যদি চাকরি হারান, উনি কি পদে থাকবেন?
আমরা জানি কয়েকজন বিচারকের সঙ্গে যখন সরকারের বনিবনা হচ্ছিল না, টপ করতে তারা পথে নেমেছিলেন। এটা আমাদের সকলেরই খেয়াল আছে। সুতরাং পথে সবাইকেই নামতে হয় যদি যার জীবিকা বিপন্ন হয়, এটা তো কেউ কাউকে বলে দেবে না। তারা পথে নেমেছে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক নিয়ম। তারা পৃথিবী জুড়ে এই জিনিসটা ঘটে, তারা নেমেছে। এখন তাদেরকে গুন্ডা দিয়ে সব দেখা যাচ্ছে, বিশাল বিশাল চেহারা, হেলমেট ফেলমেট নিয়ে, এরা কারা কি ভাষায় কথা বলছে শিক্ষকদের সঙ্গে? হ্যাঁ, আমি অবাক হয়ে যাই অরূপদা, আমার মানে মাথা হেট হয়ে যায়। কোন রাজ্যে আমরা বাস করতে চাইছি, মানে কি করছি? শিক্ষকের যদি মর্যাদা আপনি কেড়ে নেন, লুণ্ঠিত করেন, হ্যাঁ, তাহলে মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য যারা লজ্জা পান, তাদের লজ্জাটা কোথায় থাকবে আমার জানা নেই। তো যেটা ঘটেছে, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো যে 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 ভদ্রলোকের নেতৃত্বে, ভদ্রলোক বা ভদ্রটা যদি বাদ দিতে চান, হ্যাঁ, তার নেতৃত্বে যে গুন্ডামিটা হয়েছে তাকে হয়তো দল বা কিছু মানে ব্যবস্থা নেবে। পুলিশ দাঁড়িয়ে আছে, মারধর করছে, পুলিশ নির্বিকার। অথচ দেখা গেল পুলিশ সেখানে লাঠি চালালো, মহিলা শিক্ষক যারা আছেন, হ্যাঁ, তারা বিপন্ন বোধ করেই পথে নেমেছেন। কেননা পথ ছাড়া তো আর পথ নেই। তো এই যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মানে ব্যবস্থাটা দেখা গেল যে একেবারেই, যে গণতন্ত্রের কথা বলবো অথচ গণতান্ত্রিক নিয়ম নীতি মানবো না। হ্যাঁ, আমি জানি না শিক্ষকরা কি ভাঙচুর করেছে, কিন্তু দেখা গেল যে যখন রাজনৈতিক গুন্ডারা না আসার আগে কোনো অসুবিধাই ছিল না, তারাই ঝামেলা করলো। তারপরে কি হয়েছে আমরা জানি না, তারপরে পুলিশ বলছে তাদের সম্পত্তি ভেঙেছে, হ্যান করেছে, শিক্ষকদের উপরে অভিযোগ। কিন্তু যারা মারতে এলো তারা পালালো করতে, পুলিশ জবাব দিতে পারবে? একটা যদি নিরপেক্ষ পুলিশ যদি আপনি না করেন, তাহলে সরকার তো কেউ চিরদিন থাকে না। যখন সরকার চলে যাবে তখন এই পুলিশই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই যে ব্যবস্থাটা আমরা ভেবেছিলাম যে 2011 যে শাসন এসেছিল, বদলা নয় বদল আমরা ভেবেছিলাম, কিন্তু সেটা হলো না, বদলাই হচ্ছে। যারা সরকারের বিন্দুমাত্র প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে বদলা নেবার একটা চক্রান্ত চলছে। এই জিনিস চলতে থাকলে মানে পশ্চিমবঙ্গের বিপন্নতা বাড়বে। অলরেডি আমরা দেখেছি গভর্নর একটা রিপোর্ট পাঠিয়েছেন, তিনি হসপিটালে আছেন। হ্যাঁ, যুদ্ধ এসে গেছে, অপারেশন সিন্দুর হয়ে গেছে। দেখা যাক আর কোনো অপারেশন করতে হয় কিনা। কেননা যা ঘটে যাচ্ছে অত্যন্ত লজ্জার, আহ, ঘৃণার, অসম্মানের, মানে জাতি হিসেবে, বাঙালি হিসেবে অসম্মানের। যে বাঙালি যে 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 দেশ তার শিক্ষকদের পেটায়, সে দেশের ভবিষ্যৎটা কি সেটা বোঝা যাচ্ছে ওর। হ্যাঁ। চন্দ্রদা, সত্যি রাজাদা যেখানে শেষ করলো যে দেশ তার শিক্ষকদের পেটা, সেখানে আমরা কোথায় ভবিষ্যৎ, কোথায় যাচ্ছি? এখানে আমরা দেখলাম যে সত্যি আমি কিন্তু আমার সাংবাদিকতা জীবনে দেখুন প্রচুর ঘটনার মধ্যে দিয়ে গিয়েছি, পুলিশ পেটাচ্ছে সেটা দেখেছি, আমি নন্দীগ্রামে গিয়েছিলাম বহুবার, সিঙ্গুরে গিয়েছিলাম। কিন্তু শিক্ষকদের ওপর এভাবে লাঠি মারা এবং 2 ঘন্টা ধরে রাস্তার ওপর কিন্তু দেখা যায় না। তাহলে একদিকে যারা এই যোগ্য শিক্ষক রাস্তায় বসেছিলেন তাদের চাকরির দাবিতে, এখন কি আপনি, যেটা এখন তো পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেল, 31শে মের মধ্যে সরকার এসএসসি কে আদালতে জানাতে হবে, নতুন নোটিফিকেশন জারি করতে হবে। অন্যদিকে সরকার বলছে রিভিউ, সেই রিভিউ এর আমি জানি না কত দূর আর এরপরে কি রিভিউ পাবে কিনা সুপ্রিম কোর্টে। ফলে আপনি কিভাবে দেখছেন? আবার কিন্তু শিক্ষকেরা পথে নেমে গেছে এবং এখন এখন তো আর কোনো জায়গা নেই, এখন আলোচনা বা কিছু সে করেই বা কি লাভ? কিভাবে দেখছেন চন্দ্রদা, কোন জায়গায় যাচ্ছি আমরা? আহ, বাবু, যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমার মনে পড়ছে, এক একটা জামানাতে এক একটা জিনিস আমরা দেখি। যেমন একটা জামানাতে আমরা এটা দেখেছি যে আজ থেকে পাঠশালা বন্ধ, এরা যত বেশি জানে তত কম মানে, হুম। এইটা একটা জামানা ছিল। আবার একটা জামানায় এখন আমরা দেখতে পাচ্ছি যে টেন্টেড টিচার, যোগ্য অযোগ্য টিচার, যে আবার যোগ্য অযোগ্য হয়। এতদিন আমরা কিন্তু এই ভাষাগুলো কখনো জানতাম না, হুম। অন্তত টিচারদের ক্ষেত্রে জানতাম না। কিন্তু এই ভাষাগুলো এখনকার প্রজন্ম, এখনকার এই এই জামানাতে আমরা কিন্তু এই ভাষার সঙ্গে আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি, যে এইরকম জাতীয় আহ, যোগ্য টিচারও হয় আবার অযোগ্য টিচারও হয়। কেন এমন হলো? যে কথাটা স্যার রাজাদা বলছিলেন, যে আহ, আমরা এখনো, আমি ওনাকে যেমন এখনো স্যার বলেই বলি। আমাদের এইটাই আমাদের শিক্ষা, আমাদের শিক্ষা ব্যবস্থা বলুন, আমাদের সংস্কৃতি বলুন, এইটাই। কিন্তু সেই জায়গা থেকে আজকে কোথায় গিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলার সংস্কৃতি নামছে, যে গত কদিন আগে আমরা দেখেছি পুলিশ শিক্ষকদের বুকে লাথি মারছে, আজকে দেখছি পুলিশ
লাঠি উঁচিয়ে তাদেরকে মেরে মাথা ফাটিয়ে যেন ঠিক কোনো অপরাধী যেরকম ভাবে ট্রিট করা হয় ঠিক সেরকম ভাবে ট্রিট করছে। তো পরিবেশ পরিস্থিতি, বর্তমান সরকার, তারা আমাদেরকে এক একটা জিনিস নতুন করে শেখাচ্ছে, নতুন করে আমরা দেখতে শিখছি এখনকার সমাজ ব্যবস্থায়। এবং সারা ভারতবর্ষের ইতিহাসে যে কথাটা আপনি বললেন, সে এই রকম জাতীয় শিক্ষকদের ওপর অত্যাচার কখনো হয়েছে বলে আমার অন্তত জানা নেই। দেখুন, শিক্ষা ব্যবস্থায় কারচুপি, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয় হয় না সেটা অন্য জিনিস, কিন্তু আজকে পুলিশ এই ব্যবস্থা যেভাবে শিক্ষকদের নিয়ে, এবং সেখানে সরকারের কোনো বক্তব্য নেই, তার কারণ এই দুর্নীতির সঙ্গে সরকার সেই অশোক স্তম্ভটাকে তার সঙ্গে যুক্ত করে দিয়েছে, এবং যার ফলে আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সরকার ক্যাবিনেট তারা ডাইরেক্টলি ইনভলভ। কিন্তু যে কথাটা রাজাদা বললেন, যেটা সত্যি আমার কাছেও মনে হয়েছে, যে দুর্নীতি হলো অথচ কিন্তু কারো শাস্তি হলো না। যারা করলো সেই দুর্নীতি, সেই দুর্নীতি শাস্তি দেওয়ার জন্য যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা সেই জায়গায় কিন্তু কোন রকম তার হস্তক্ষেপ করলো না। কেন করলো না, এটা কিন্তু আগামী দিন আমাদের বিচার করার বিষয় হবে, বা এটা নিয়ে আমার মনে হয় রিসার্চ ওয়ার্ক হওয়াও দরকার আছে। কেন, যখন দেখতে পাওয়া যাচ্ছে একটা সেকশন অফ টিচার যারা টেন্টেড হিসেবে, মানে অথরিটি যারা স্কুল সার্ভিস কমিশন, তারা বলছে তাদেরকে যখন লিস্ট দিতে বলা হচ্ছে তারা লিস্ট দিচ্ছে না, পরবর্তীকালে তারা লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টের কাছে গেছে। আমার মনে হয় সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে বর্তমান স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, সেইখানে পরিষ্কার সুপ্রিম কোর্টের উচিত যে যারা এই শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে ইমিডিয়েটলি একটা শাস্তির বিধান দেওয়া, তা না হলে কিন্তু অরাজকতা লেগে গেছে এবং অরাজকতা আরো মাত্রায় বৃদ্ধি পাবে। এবং গতকাল যে ঘটনা বিধাননগরে হয়েছে, যেভাবে পুলিশদের ওপরে, এবং সেখানে একজন বিধাননগরের পৌর প্রধান সব্যসাচী দত্ত, তিনি গিয়ে তার ক্ষমতার দখলদারি দেখানোর চেষ্টা করেছেন, সম্পূর্ণভাবে একটা প্রভোগ করা, আরো বেশি প্রভোগ করে জিনিসটাকে তাদের উপর পুলিশি অত্যাচার করানোর জন্য তার প্রভোকেশন করান। এটা আচ্ছা সত্যি চন্দ্রদা, আপনাকে আমি দুর্ভাগ্য। এ বিষয়ে জিজ্ঞেস করছি যে কালকে রাতের ঘটনার পর আমরা কিন্তু দেখলাম যে শিক্ষকদের বিরুদ্ধেই পাল্টা মামলা হলো। তো স্বাভাবিক আজকে থেকে তো সেই শিক্ষকদের হ্যারাসমেন্ট বাড়বে, যেটা আপনারা তো মনে আছে যে ডাক্তারদের ক্ষেত্রে যারা করেছিল আন্দোলনরত ডাক্তার, তাদেরও কিন্তু নানাভাবে এই হ্যারাসমেন্ট হয়েছিল এই আন্দোলন করার পর। আন্দোলনের যে তাদের বাবা ডাকা হয়েছিল, কোথা থেকে টাকা আসতে ডাকা হয়েছিল। ফলে আপনার কি মনে হয় যে এই আহ, এটাকে যদি আপনি দমন বলেন, এটাকে যদি চাপ দেওয়া বলেন, তার ফলে এই আন্দোলন অনেকটা দমে যাবে বলে মনে হচ্ছে আপনার, বা দানা বাঁধতে পারবে? না না, দেখুন, এই দমনমূলক পীড়ন এ সরকার যতদিন থাকবে তারা ততদিন করলেও এই আন্দোলন যেভাবে শিক্ষকরা, এবং আজকে সকালবেলা, মানে আমার তো নিজের ধারণা আরো সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে এখানে জমায়েত হচ্ছে। মানে এই আর খানিকক্ষণের মধ্যে দেখবেন, মানে এই উল্টোডাঙা বাইপাস এই চত্বর পুরো, মানে রাস্তাঘাট চলাফেরা করাটা মুশকিল হয়ে যাবে। তার কারণ যে হারে বিভিন্ন জায়গা থেকে কালকে টিভি মিডিয়ার খবর দেখার পর যেভাবে শিক্ষকরা আরো আসতে শুরু করেছে, মানে, আর দুঃখের বিষয় যেটা, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, তার কোনো বক্তব্য নেই, শিক্ষামন্ত্রীর কোনো বক্তব্য নেই। আমরা যে তাদের বিরুদ্ধে যে কেস যেগুলো চালু করার চেষ্টা করা হয়েছে, এগুলো দেখুন, এগুলো রাজ্য সরকার যেমন এই জাতীয় কেস করে থাকে, তেমনি কোর্টও জানে যে এরকম একটা আন্দোলন যেখানে হচ্ছিল সেখানে পুলিশ যে সুমোটো যে এফআইআর করে তাদের বিরুদ্ধে কেস দিয়েছে, তাদের সবারই জামিন হবে, কিন্তু হ্যাঁ, একটা হ্যারাসমেন্ট হবে, কোর্টে গিয়ে তাদেরকে নিজেদেরকে বলতে হবে তারা সেখানে, এবং এবং কিছু কিছু যদি সেরকম কোনো ওখানে তো 144 জারি করা ছিল, 144 ব্রেক করার জন্য যে শাস্তির জন্য তারা সেগুলো কোর্ট বিচার করবে, ব্যবস্থা নেবে। আর তার সঙ্গে যেটা, সেটা হচ্ছে যে পাবলিক সার্ভেন্টকে
অবস্ট্রাকশন করার অন ডিউটি, সেটাও একটা যে ধারা, সেই ধারাগুলো 195 অফ দ্য ইন্ডিয়ান ভারতীয় ন্যায় সংহিতা, এই জাতীয় অভিযোগগুলো দিয়ে একটা কেস স্টার্ট করে তাদের বিরুদ্ধে হ্যারাস করার একটা সরকার এটা করবে। কিন্তু এতে আন্দোলন থামানো মুশকিল। কেননা দেখুন, ডাক্তারদের আন্দোলনও আমরা দেখেছিলাম, পুলিশ বহুভাবে, পুলিশ রাত্রেবেলা গিয়ে ভাঙচুর করে, পুলিশ ছাড়াও কিছু মানে সমাজ বিরোধীদের দিয়েও আন্দোলন ওখানে ভাঙার চেষ্টা করা হয়েছিল। এটা যে জায়গায় আজকে গিয়েছে, এবং আমার মনে হয় যে সুপ্রিম কোর্টে যখন এই রিভিউ পিটিশন পেন্ডিং আছে, সুপ্রিম কোর্ট শুড ইন্টারফেয়ার, এন্ড সুপ্রিম কোর্ট মাস্ট এইটা নলেজে থাকার দরকার। আজকে এই যে যেভাবে যারা শিক্ষক তাদের উপরে আজকে সরকার যেভাবে তাদের উপর অত্যাচার করছে, সেটার ব্যবস্থা নেওয়া। রাজারা, মুখ্যমন্ত্রী যখন আগের বার শিক্ষকদের মারা হলো, তখন মুখ্যমন্ত্রী মিদনাপুরে ছিলেন এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি থাকলে 1 মিনিটের মধ্যে এর সমাধান করে দিতাম, এটা এতটা বাড়তো না। কিন্তু আমরা গতকাল থেকে দেখছিলাম যে তারা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে, যোগ্য শিক্ষকেরা বলছিলেন যে উনি আসুন, আমরা কথা বলি। কিন্তু আমরা দেখলাম যে শিক্ষা দপ্তরের কেউ তো এলেনই না। আপনার কি মনে হয় যে কথা বলার কি সত্যি আর কিছু আছে? কারণ যে কুমির ছানাটা বারবার করে দেখানো হচ্ছিল, কবার করে দেখানো যাবে? কারণ আজকে তো বুঝতেই পারছে এদের চাকরিটা সুতোয় ঝুলছে। সরকারের আর কি নতুন করে কি কিছু প্রতিশ্রুতি দেওয়ার আছে রাজারা? দেখুন, মানে আহ, যখন এরকম একটা থাকে, তখন আমাদের সকলেরই আমরা বলি যে সর্বসম্মত একটা সিদ্ধান্ত থাকা দরকার। দেখুন, ভুল পশ্চিমবঙ্গ সরকার করেছে। হ্যাঁ, যখন হাইকোর্টে কেসটা ছিল, সেখান থেকে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, এইসব করে করে ওরা অনেক দূর নিয়ে গেছে। ওরা ভেবেছে এটা বিচার ব্যবস্থার একটা, আমাদের যে প্রোক্রাস্টিনেটেড সিস্টেম, বিলম্বিত বিচার ব্যবস্থা, তার অ্যাডভান্টেজটা নেব। এবং করতে করতে এমন জায়গায় গেছে, তারা ভেবেছিল হয়তো যে একটা বেনিফিট অফ ডাউট দিয়ে ছেড়ে দেবে, এরকম একটা ভাবনা করেছিল। চালে ডালে মিশিয়ে দিলে, হ্যাঁ, তাহলে মানে কাকড়াল চালে হ্যাঁ, তাহলে মিশিয়ে হয়তো দিলে কারো চাকরিটা যাবে না, এটাই যাবে ছিল। না, এটাই ওরা ভেবেছিল। এই ধরনের এতেই ওরা যাদের লয়ার কোটি কোটি টাকা দিয়ে রাখে, তারা হয়তো সেই আস্থা দিয়েছে। কিন্তু সেটা ঘটলো না, সামাও সেটা যেহেতু ঘটেনি। তারপরে ওরা কি করবে জানি না, কখনো বলছে যে সরকার থেকে টাকা দেবে, কখনো বলছে করবে। আমি একটা সরকার, একটাই আমার মনে হয় যে সর্বদলীয় বৈঠক ডাকুন না, যেটা আপনি পাচ্ছেন না। এরকম অবস্থা হয়েছে, সবাইকে জানান কি, কারো কি করতে করতে অবস্থা হয়েছে, সবাইকে ডেকে মানে সেই স্টেট কি আছে রাজারা? না, আমি আর তো বলছি দেখুন, দেখুন না, যদি শোনো, ব্যাপারটা হচ্ছে যে সব সব দলকে ডেকে আপনি মতামত জানুন কি করা যেতে পারে, এবং সেখান থেকে কোনো সমাধান আসবে কিনা। যদি না পারেন, কেন্দ্রীয় সরকারকে বলুন যে ভাই আমরা পাচ্ছি না, তোমরা দেখো। যদি মনে হয় সেটাও না, তাহলে পরের যে ছেড়ে দিন, পরে সরকার সে এসে সমাধান করুক। তাই না? আপনাকে তো সমাধান করতে হবে, সমাধানের জন্যই তো মানুষ ভোট দিয়েছে। সমাধান আপনি করবেন না, সমাধান করার ক্ষমতা আপনার নেই। হ্যাঁ, জটটা আপনারাই পাকিয়েছেন। হ্যাঁ, এরপরে এরপরে আপনি পুলিশ দিয়ে পাঠাচ্ছেন, গুন্ডা দিয়ে পাঠাচ্ছেন, এরপরে পরবর্তী আর তো কিছু নেই, মিলিটারি নামানো তো জায়গায় আপনারা নেই। এখন অন্য পক্ষ যদি মিলিটারি নামায়, আপনি কোথায় যাবেন? তারা নামাচ্ছে না, কোথাও সেটিং আছে, কি কি আছে, নানান ধরনের কথা বলছে। ব্যাপারটা হচ্ছে, সাধারণ মানুষের দুর্দশা কতদিন চলতে থাকে। সাধারণ মানুষ, একটা লোক এতদিন চাকরি করে হঠাৎ চাকরি হারিয়ে ফেললো, তার যে কষ্ট, সেটা তো আমার খুব অবাক লাগছে, কেউ বোঝার চেষ্টা করছে। তার গেছে এই যে ভাবনাটা, এই ধরনের সেলফিশ অ্যাটিটিউডটা আমাদের সমাজে যেভাবে এসে গেছে, সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে ঢুকে পড়েছে, হ্যাঁ, সরকারের মধ্যে যেভাবে ঢুকে পড়েছে। কি করে রোজগার করবো, কি করে, হ্যাঁ, 10 লাখ টাকা যদি 500 লোককে চাকরি দিতে পারি, কয়েক কোটি টাকা রোজগার করা যায়, সেই ধান্দায় তারা ঘুরে বেড়াচ্ছে। আবার আর যদি বিনা নতুন আয়াসে, ইয়ে হয়, তার জন্য কোনো পরিশ্রম নেই, কোনো পড়াশোনার দরকার নেই, কিছু দরকার নেই। সেই আবার ধরুন ধরুন 16,000 নতুন চাকরি নিয়োগ করতে হয়, এবং 10 লাখ টাকা হ্যাঁ, যদি নেওয়া হয়, 1,600 কোটি টাকা আপনার থেকে উঠে যাবে, বুঝেছে? প্রত্যেককে যদি এমনি বলে উঠে যাবে, আমি সেটাই বললাম। কি কি অঙ্কটা তারা শিখেছে। তো যাই হোক, এই এই অঙ্কই আমাদের পশ্চিমবঙ্গকে বিনাশ করছে। আহ, হয়তো টাকার অঙ্ক সবাই পাচ্ছে, আমরা দেখছি কত কি ঘটে যাচ্ছে। কে পাচ্ছে না, খালি শাসক দলকে দোষ দিয়ে লাভ নেই। যারা টেলিভিশনে বড় বড় চেঁচামেচি করে, তাদের অনেকেই এই টাকা থেকে মানে গুড় পায়, বলা যেতে পারে, বা অন্য জায়গায় করতে পারছে। তারপরে দেখা যায় সরকার টিকে আছে, হ্যাঁ, বিরোধীরা তাদের গাড়ি বাড়ি সবই হচ্ছে। একজন পার্টির হোল টাইমার অত বড় বাড়ি কি করে রাখেন, আমি দেখে চমকে যাই। সেসব তো ঘটে যাচ্ছে, এগুলো বলার কেউ নেই।
কারণ এই টাকাগুলো আসছে এই দুর্নীতি, শিক্ষক দুর্নীতির টাকা থেকে এই সমস্ত নেতাদের মানে বড়লোকিপনাগুলো চলছে। এখন আমরা সাধারণ মানুষ যারা লেখাপড়া শিখে একটা চাকরি, হ্যাঁ, চাকরি নিয়ে বাঁচতে চাই, যাদের খুব ভালো লেখাপড়া হয়তো হয়নি ইউনিভার্সিটিতে, হ্যাঁ, ডিগ্রি সেভাবে হয়নি, পিএইচডি হয়নি বা পিএইচডি, তারা স্কুলে চাকরির কথা ভাবছে। হয়তো অনেকের ক্ষেত্রে তাদের ভালো ডিগ্রি থেকেও স্কুলে চাকরি করতে হচ্ছে, সব মিশিয়ে রয়ে গেছে। এখন তাদের তো স্বপ্ন শেষ, যারা মিডল লেভেলে আছে, যারা সুপার ব্রিলিয়েন্ট, তারা তাদের কেউ আটকাতে পারবে না, তারা, হ্যাঁ, দেশে না, তারা নানান তো জায়গায় বাইরে যাবে, চলেই যাবে। আর বিদেশে কেউ, চলে যাবে, আর কিন্তু যারা এরপরে মিডল কি লেভেল, রাজাদা মনে হয় কেউ শিক্ষক হতে চাইবে? এই যে শিক্ষক আপনি যে জায়গায় পাবেন কি? গেল। আর কি আছে? আপনি আর কি আছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে? সিকিউরিটির চাকরি, ড্রাইভারের চাকরি, এগুলো ছাড়া আর কোনো চাকরি আছে? আপনি আমাকে খালি বলুন কি চাকরি আপনি করবেন। হ্যাঁ, এখন যারা লেখাপড়া একেবারেই জানে না, তারা অনলাইনে ডেলিভারি কাজ করছে। এছাড়া আর কোনো চাকরি আছে পশ্চিমবঙ্গে? কোনো চাকরি কেউ পাচ্ছে, কিছু নেই। শিক্ষিত হয়ে মানুষের এই যে মানে কষ্ট, এটা আগে আমরা কোনোদিন দেখিনি, যে একটা শিক্ষিত হয়ে আমি কিছু পাবো না, এই যে যন্ত্রণা, সেটা তো মানে আমাদের বোঝাচ্ছে না। আমি বুঝে উঠতে পারছি না যে জিনিসটা তারা করলো, শিক্ষকদের চাকরি ক্ষেত্রে এ ধরনের দুর্নীতি যারা নিয়ে এলো, তারপরে তারা মানে যুবকদের মধ্যে হতাশা। দেখুন, ব্রিলিয়ান্ট ছেলেদের হতাশা আসে না, তারা সুপার ব্রিলিয়ান্ট, তারা জানে একদিন না একদিন হবেই, তার ফলে তারা ব্রিলিয়ান্ট হতে পেরেছে। কিন্তু এরা 2% কি 5%, 95% হয়ে গেছে সেই মিডল লেভেলে। তাদের হতাশাটা কি আটকাবে? লেখাপড়া শিখেছে, বুঝতে শিখেছে, এদের হতাশা কিন্তু আটকানো মুশকিল। আপনি যদি মানে ভাবেন যে লাঠি দিয়ে, গুন্ডা দিয়ে আপনি আটকাবেন, একেবারে ভুল করছেন। এটা কিন্তু একেবারেই কিন্তু আপনাকে মানে পতনের দোরগোড়ায় নিয়ে যাবে। যারা পতন হতে চায় তারা এই লাঠি ব্যবহার করে, গুন্ডা ব্যবহার করে। ভালোবাসা বুঝেছেন আপনি, যখন পারছেন না মনে হচ্ছে, আপনি সবার সঙ্গে কথা বলুন। হ্যাঁ, অহমিকা এগুলো কখনো চলে না। হ্যাঁ, পাবলিক সার্ভিসেসে সবাইকে নিয়ে যদি চলা যায়, সবাই যদি উন্নতি করে, আমি করেছি বলা দরকারটা কি? শিক্ষকদের হোক না, তারা ভালো করে, হ্যাঁ, সবার সঙ্গে কথা বলে জেনে নিন কি করা যেতে পারে। পারলে আপনি মোদির সঙ্গে কথা বলুন, মোদিকে বলুন ভাই এটা হয়ে গেলে আমি কি করবো, তাই না? একটা সমাধান তো আমাকে বার করতেই হবে। এখানে তো লজ্জার বলে কিছু নেই। এই সমস্ত মানুষগুলোর হতাশা থেকে তো আমাকে তো নামতেই হবে। আমি যদি বলি না আমিই করবো, আমি সব পারি, আমি সব, হ্যাঁ, অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, তাহলে তো বিপদ তো আসবেই। এবং সেই বিপদে, হ্যাঁ, মানুষকে সবসময় আপনি পাবেন। হ্যাঁ, চন্দ্রদা, শেষ প্রশ্ন আপনার কাছে। আমরা যেটা দেখেছিলাম, অভয়ার আন্দোলন প্রায় 70 দিনের উপর চলেছিল, উত্তাল হয়েছিল, কিন্তু তারপর সেটা একেবারেই যে সেই যে ঝুঁক করে পড়ে গেল, যে কোনো আন্দোলনেই পড়ে যায়। এবং সেটা বলা হয় অনেকটা বেশি শহর কেন্দ্রিক। কিন্তু এখানে শুধুমাত্র যে 26,000 শিক্ষক তা তো নয়, তারপরেও প্রায় 22 লক্ষ ছিল যারা পরীক্ষা দিয়েছিল 2016 সালে। এবং এই শিক্ষকেরা গরিব, তারা কিন্তু গ্রাম থেকেও আসে, প্রচুর যায়। আপনার কি মনে হয় যে কালকের ঘটনার পর এটা শহরের সীমা ভেদ করে গ্রাম থেকে গ্রামের মধ্যে ছড়িয়ে যাবে? দেখুন, এই যে পশ্চিমবঙ্গটা আপনি যদি হিসেব করে দেখেন, একমাত্র যেখানে চাকরির স্কোপটা ছিল সেটা হচ্ছে শিক্ষকতা। প্রাইমারি ছিল, হায়ার সেকেন্ডারি ছিল, সেকেন্ডারি ছিল। এই যে শিক্ষকতার চাকরিটা একটা মোটামুটি ভাবে সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরের এই শিক্ষকের চাকরি, একটা সম্মান আছে, একটা মানে মাইনেটা ভালো ছিল। সুতরাং সেইভাবে মানুষের মধ্যে একটা প্রবণতা, গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে শহরতলি সব জায়গায়, যে একটা শিক্ষকের চাকরি যদি পাওয়া যেত বা প্রফেসরি লেখাপড়াটা আরো বাড়ালে যদি প্রফেসরি হতো। কিন্তু সেই যে জায়গাটা সম্পূর্ণভাবে এখন একটা এত ড্যামেজিং জায়গা হয়ে গেছে। আপনি কিন্তু এই শুধু শিক্ষক আহ, যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা নয়, হায়ার এডুকেশনেও কিন্তু সেম জিনিস হচ্ছে। সেটা সার্ফেসে আসছে না। কিছু কিছু ঘটনা আমরাও, আমাদের কাছেও খবরে আসে, আমরা জানতে পারি যে এই সমস্ত রিক্রুটমেন্ট অন্যান্য জায়গাতেও যে কিভাবে দুর্নীতি তার মধ্যে ঢুকছে, সেটাও মানে এখন পশ্চিমবঙ্গটা একটা টোটাল দুর্নীতির একটা পীঠস্থান হয়ে গেছে। যে সমস্ত ক্ষেত্রে আপনি ফায়ার ব্রিগেডের রিক্রুটমেন্ট, প্রত্যেকটি এগুলো সমস্ত মামলাগুলো পরপর পরপর হাইকোর্টে রয়েছে, হুম, কিন্তু একের পর এক মামলা আসবে, শুনানি হলে, এবং সমস্ত জায়গায় দেখতে পাওয়া যাবে এই দুর্নীতির না, মানে এবার তো প্রাথমিকটা শুরু হবে, প্রাথমিকটা তো 20 তারিখ প্রাথমিক থেকে শুরু শুরু হবে। হবে। সমস্ত এইগুলো পরপর, আমি বলছি তো পরপর এটা একটা একটা কুটির শিল্পের মতো জায়গায় পৌঁছে গেছে। কিন্তু যেমন না, আমি বালি যেটা খাদান। জানতে চাইছি, আমি যেটা চন্দ্রদা, সেটা হচ্ছে আমি যেটা বললাম সেটা হচ্ছে, আগেরটা আমরা দেখেছিলাম শহর কেন্দ্রিক পারলো না, কিন্তু এত এত শিক্ষক তারা গ্রাম থেকে, মফস্বল থেকে এসেছে, এটা কি ছড়িয়ে পড়বে বলে আপনার মনে হয়? এবং অবশ্যই, শুধুমাত্র তাই না, নিশ্চয়ই। সেখানে প্রচুর মহিলার উপর কালকে লাঠিচার্জ করা হয়েছে, যে মহিলা অন্যতম শাসকের ভোট ব্যাংক।
না না, এই গ্রামের মধ্যে ওটা ছড়িয়ে পড়বে, তার কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা গ্রামে থেকে শুরু করে শহরতলি, শহর সব জায়গায় রয়েছে। এবং এই যে 22 লক্ষ, শুধু এরপরে আপনার প্রাইমারি টিচারদের সমস্ত রিক্রুটমেন্টের মামলাও রয়েছে। এই যখন প্রত্যেকটি জায়গায় দেখবেন, গ্রাম শহর সব জায়গায় এটা ছড়িয়ে পড়বে। এবং যেভাবে রাজ্য সরকার এই আন্দোলনকে পর্যবসিত করেছে, এবং তার সঙ্গে কোনো, যেটা স্যার যে কথাটা বললেন, কোনোরকম কোনো একটা সলিউশনের জায়গায় আসার কোনো ইচ্ছে, সদিচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে না। কোর্টের না, কাছে সলিউশন দাঁড়িয়েও তো যদি, চাইলোই না, বরঞ্চ তো পুরো সেই জিনিসটা জন্যই তো, ধামাচাপা দিতে চাইলো, পুরো তাই জিনিসটা তো জন্যই তো ধামাচাপা। হ্যাঁ। তাই জন্যেই যে সদিচ্ছে যে সঠিক একটা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যদি একটা সদর্থক ব্যবস্থা নেওয়া যায়, সেটা না করে সম্পূর্ণভাবে চাপা দিয়ে দুর্নীতিটাকে, যে কিছু হয়নি সমস্তটা ঠিক হয়ে যাবে, সব এই জাতীয় একটা ধামাচাপা দিয়ে একটা, মানে যেমন খুশি তেমন ভাবে করে চালিয়ে দিয়ে দিতে পারলেই চলছে আর কি। আর শুধু সব জায়গায় সমস্ত ভাঁওতাবাজির কথা, এটা কিন্তু মানে চলবে না। এর এর মানে পতনের সময় আমার মনে হয় এসে গেছে। আগামী 26 আমাদের নির্বাচনও রয়েছে, সাধারণ নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গের। সাধারণ মানুষ, সাধারণ এই যে শিক্ষক থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষ যারা যারা এর সঙ্গে যুক্ত, মানে এই দুর্নীতির মধ্যে, তারা তাদের শিক্ষক হিসেবে নিয়োগ পত্র পাওয়ার পরও তারা যারা ব্যবস্থা পায়নি, তারা তারা কিন্তু এর রেজাল্ট আগামী 26-এর নির্বাচনে তারা দেখাবে বলে নিজস্ব ধারণা। এটা ইন্টেলিজেন্সেরও রাজা, খবর, আপনি আপনি আরো ভালো জানেন। হ্যাঁ, রাজাদা, আপনাকে শেষ প্রশ্ন আর কি 1 মিনিটে দেবেন। সেটা হচ্ছে, এই যে ধরুন আমি ডাক্তারদের আন্দোলন বলছিল অরাজনৈতিক অরাজনৈতিক, এই করতে গিয়ে অন্যান্য পলিটিক্যাল পার্টির সঙ্গে দূরত্ব হয়ে গিয়েছিল, অন্যরা কেউ গেলে গো ব্যাক বলতো। আপনার কি মনে হয় শুধুমাত্র অরাজনৈতিক আন্দোলন করে চাপ সৃষ্টি করা যাবে, নাকি আহ, সবার জন্য ক্ষেত্রটা খুলে দেওয়া উচিত, যে সবাই আসতে পারো ওখানে? না দেখুন, মানে যেটা ঘটেছিল যে ডাক্তারদের আন্দোলন রাজনৈতিক বললো, কিন্তু সেটা একটা রাজনীতির ছত্রছায়ায় ছিল। সেটা খুব সাটল ওয়েতে তারা কাজ করেছে, তাদের রাজনৈতিক পরিচয়টা সঠিকভাবে আসেনি। তার ফলে তারা খুব সিলেক্টিভলি রাজনৈতিক ব্যক্তিদের তারা আটকেছে। এবং এইটা খুব বিপজ্জনক। আপনি আহ, একেবারে রাজনীতি করবেন না, সেটা তো করা যায় না পশ্চিমবঙ্গে। সুতরাং আপনাকে ওই রাজনীতি অরাজনীতি, সাহিত্যিক অসাহিত্যিক, ধান্দাবাজ ধান্দাবাজ, এই যদি মানে করতে চান, বাঙালি সমাজকে আপনি ভাগ করতে আর পারবেন না, বুঝেছেন? হ্যাঁ। সুতরাং যদি আপনি, আন্দোলন ইস আন্দোলন, এখানে যে আসবে তার ব্যক্তিগত ইচ্ছে আসবে, ঠিক আছে, হ্যাঁ। এইটুকুনি এইটুকুনি করা যায়, অন্য কোনো, বুঝেছেন? এই যদি আমরা বাঁধন এন্ট্রি যদি ব্লক করে দিই, এ আসতে পারবে ও আসতে পারবে না, তাহলে কিন্তু আন্দোলনের গতি প্রকৃতি থেমে যায়। সুতরাং আগে যারা করেছিল তারা ভেবেছিল মাইলেজ পাবে। যারা রাজনীতি, তারা যারা যারা ডাক্তার আন্দোলনের পুরোধা ছিল, তারা একটা রাজনৈতিক দলের ছত্রছায়া ছিল। তারা ভেবেছিল পুরো পুরো ডিভিডেন্ড তারা পাবে, তাই অন্যদের ঢুকতে দেয়নি। তারা ভেবেছিল এই আন্দোলন হয়তো পশ্চিমবঙ্গে একটা বিরাট রাজনৈতিক পরিবর্তন আনতে পারে, পোটেনশিয়াল ছিল। যেই দেখলো যে অন্যরাও এতে ঢুকে পড়ছে, আন্দোলনের গতি বাড়াচ্ছে, তখনই তারা কিন্তু তাদের রূপটা দাঁতিয়ে দেয়। ব্যাস, হ্যাঁ, আমি আটকে দিই, হ্যাঁ, বুঝেছেন না, আমি আটকে দিলাম, নিজের সর্বনাশ করে অন্যদের গতি আটকে দিলাম। এই যে ব্যাপারটা ঘটে গেল, এদের মানুষ চেনা উচিত না। এরা কারা? এরাই হচ্ছে সেই মানুষ যারা নিজেদের কৃষক জল পাচ্ছে কিনা সেটা দেখার দরকার নেই, পাকিস্তানের কৃষক জল পাচ্ছে না বলে রাস্তায় পথে ঘাটে নামে। এরা সেই শ্রেণীর মানুষ। এরা কিসের স্বার্থে কথা বলছে? মানবতার স্বার্থে? তাহলে তো দেশের কৃষক আগে টানা হতো নিশ্চয়ই, বিদেশি বিদেশি কোনো সাহায্য এদের ঘরে এসে পৌঁছবে। সুতরাং এইসব এই 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 মানুষগুলো হচ্ছে যে দেশের সবচেয়ে বড় শত্রুতা করছে। এবং এরাই এরাই দেখবেন আন্দোলনগুলো প্রধান হওয়ার চেষ্টা করে। এবং এরা এরা রাজনৈতিকভাবে বিসর্জিত হয়েছে মানুষের কাছে। আহ, এবং আর মনে হয় না যে মানুষ আবার এদের সুযোগ দেবে। এবং আন্দোলন থেকেও এদের আর কোনো ধরনের, যেই দেখ এদের, হ্যাঁ, এদের সুযোগ পাওয়ার কোনো চান্স নেই। সুতরাং অতীতকে তারা তারা 60-এর দশকে সত্যনিষ্ঠ আন্দোলনের মধ্যে, 70-এর দশকে সত্যনিষ্ঠ আন্দোলনের মধ্য থেকেই তারা উঠেছে। পরবর্তী কালে তারা দেখা গেছে মিথ্যাচার তাদের আন্দোলন, তাদের, হ্যাঁ হ্যাঁ, সরকার চালানোর মেন বিষয়বস্তু হয়ে যাওয়ার পরে তাদের পতন ঘটে। এখন সেই মিথ্যাচারের মধ্য দিয়েই তারা আবার উঠতে চাইছে। সেটা মনে হয় মানুষ যদি মেনে নেয়, বিপর্যয় আবার আসবে, যদি না মানে সেটাই মানুষের মানে শুভবুদ্ধির লক্ষণ। রাজাদা, চন্দ্রদা, আমাদের আর সময় নেই, অসংখ্য ধন্যবাদ। কিন্তু যে আন্দোলন আমরা শিক্ষকদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ক্রমশ দানা বাঁধছে। কারণ এই ছবি বাংলা তো দেখেনি, আমি চাইও না, আমরা কেউই চাই না যে এই ছবি কেউ দেখুক।
যেটা হয়েছে তার দগদগে ঘা আমাদের বহু দিন ধরে বয়ে বেড়াতে হবে। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু এই ভিডিও বা এই ছবি শিক্ষকদের রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, সেটা কিন্তু আমাদের স্মৃতি থেকে মুছে যাবে না। আজকে শিক্ষকরা সবাইকে, সব ধরনের মানুষকে রাস্তায় নামার ডাক দিচ্ছেন। আমরা খালি এটুকুনি বলতে পারি, আপনাদের ভবিষ্যৎ আপনারা নিজেরাই ঠিক করবেন। ফলে আপনারাই ঠিক করুন, আপনারা কি পথে নামবেন নাকি বাড়ির চৌহদ্দির মধ্যেই থাকবেন। রাজাদা এবং চন্দ্রদা, অসংখ্য ধন্যবাদ। আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।